ইরানের ওপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের। সব ধরনের আয়ের উৎস বন্ধ করে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করাই লক্ষ্য। অর্থনৈতিক সন্ত্রাস বলছে তেহরান। যুদ্ধবিরতি কার্যকরের পরও ৪,৩৭৯ বার চুক্তি লঙ্ঘন ইসরায়েলের। অভিযোগ গাজার ২৪ ঘন্টায় উপত্যকায় হামলায় শিশুসহ প্রাণ গেছে অন্তত ৮ ফিলিস্তিনির। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় নিহত ২। লোহিত সাগরে সৌদি তেলবাহী জাহাজে হামলার দাবি হুথির। ডেকে আগুন, সব নাবিক নিরাপদ বলছে রিয়াদ। দক্ষ বিদেশি কর্মীদের H-1B ভিসা ফি বাড়িয়ে $১,০০,০০০ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। চাপে ভারতীয়রা, বিপাকে পড়তে পারেন বিদেশি শিক্ষার্থী ও চাকরি হারানো কর্মীরাও। এবং ৫ সেপ্টেম্বর দিল্লিতে যুব সমাবেশের ঘোষণা ককরোচ জনতা পার্টির। ইন্ডিয়া গেট থেকে মিছিল শুরু হয়ে যাবে পুলিশ সদর দফতরের দিকে। যোগ দেবে শিক্ষার্থী ও যুব সংগঠন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মালিহা সুহরওয়ার্দী। ইরানের ওপর নতুন করে নজিরবিহীন অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরানের সব ধরনের আয়ের উৎস বন্ধ করে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করার লক্ষ্যে অপারেশন ইকোনমিক আউটকাস্ট নামে তেহরানের ওপর নতুন পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। নিষেধাজ্ঞায় সহযোগিতা করা যে কোনো দেশকে যুদ্ধের পক্ষ হিসেবে বিবেচনার কথা জানিয়েছে ইরান। নিষেধাজ্ঞাকে অর্থনৈতিক সন্ত্রাস হিসেবে দেখছে ইরান। এদিকে যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় তেহরান সফরে গেছেন পাকিস্তানের সেনাপ্রধান। ইরানের বিরুদ্ধে আরো কঠোর অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেজেন্ট বলেছেন, তেহরানকে টিকিয়ে রাখা প্রতিটি অর্থনৈতিক পথ বন্ধ করাই ওয়াশিংটনের লক্ষ্য। শুধু ইরান নয়, দেশটির সঙ্গে অর্থনৈতিক যোগাযোগ রাখা অন্য দেশ, ব্যাংক ও প্রতিষ্ঠানকেও ছাড় দেবে না যুক্তরাষ্ট্র। বেসেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত প্রতিষ্ঠানগুলোকে মার্কিন ডলার ব্যবস্থার বাইরে সরিয়ে দেয়া হবে। বিদেশে থাকা ইরানি ব্যাংকের কার্যক্রম বন্ধে দেশগুলোকে নির্দিষ্ট সময়সীমাও দেয়া হচ্ছে। এমনকি চলতি সপ্তাহের শেষ নাগাদ একটি বড় আর্থিক প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় আনার ঘোষণা দিয়েছেন তিনি। ট্রাম্প এরই মধ্যে বিভিন্ন দেশের নেতাদের ফোন করে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানাচ্ছেন। ওয়াশিংটনের এই অর্থনৈতিক চাপের জবাবে পাল্টা অবস্থান নিয়েছে তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর উপর আরও চাপ প্রয়োগ করার মতো অর্থনৈতিক অবস্থানে নেই। আর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই মার্কিন নিষেধাজ্ঞাকে অর্থনৈতিক সন্ত্রাস হিসেবে অভিহিত করে বলেছেন, এ ধরনের চাপ সাধারণ মানুষের উপরই বেশি প্রভাব ফেলে। নতুন নিষেধাজ্ঞার পাশাপাশি সবচেয়ে বড় ঝুঁকি এখন হরমুজ প্রণালী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথটি ঘিরে যুক্তরাষ্ট্র ইরানের বিরোধ আরও তীব্র হয়েছে। ইরান বলছে, তাদের নির্ধারিত নিয়ম ভঙ্গ করে কোনো জাহাজ হরমুজ অতিক্রম করলে জরিমানা, আটক, এমনকি জাহাজ জব্দও করা হতে পারে। এরই মধ্যে ৪৫টি তেলবাহী ট্যাঙ্কারকে কালো তালিকাভুক্ত করেছে তেহরান। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে তার দেশ জয়ী হচ্ছে। একই সঙ্গে ওয়াশিংটন জিরো লিকেজ নীতি নিয়ে নিষেধাজ্ঞা বাস্তবায়নের কথা জানিয়েছে। তবে উত্তপ্ত মধ্যপ্রাচ্যে শান্তির বার্তা নিয়ে ছুটে চলছে ইসলামাবাদ। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তেহরানে গিয়ে ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। মুনির জানিয়েছেন, আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তিনি প্রচেষ্টা অব্যাহত রাখবেন। নাদিম মারজান, সময় সংবাদ। যুদ্ধবিরতির পরও গাজায় থামছে না ইসরায়েলি হামলা। গেল ২৪ ঘন্টায় উপত্যকায় শিশুসহ প্রাণ গেছে অন্তত ৮ ফিলিস্তিনির। গাজা সিটিতে মসজিদ ও পানি বিশুদ্ধকরণ স্থাপনাতেও হামলার অভিযোগ। বাড়ছে বাস্তুচ্যুতি ও খাদ্য সংকটও। এদিকে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের প্রতিশ্রুতির মধ্যেই ফের তীব্র হচ্ছে হামলা। গাজার সরকারি মিডিয়া অফিসের হিসাবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েল ৪,৩৭৯ বার চুক্তি লঙ্ঘন করেছে। গাজার বিভিন্ন এলাকায় নতুন করে ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণে প্রাণহানির ঘটনা ঘটেছে। হাসপাতাল সূত্রের বরাতে জানা গেছে, গত ২৪ ঘন্টায় শিশুসহ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মধ্য ও দক্ষিণ গাজার আবাসিক এলাকাগুলোতে হামলায় ঘরবাড়ি ধ্বংস হয়েছে। বুরেইজ শরণার্থী শিবিরে একটি বাড়িতে হামলার পর ধ্বংসস্তূপে নিখোঁজদের উদ্ধারে কাজ করছে অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স কর্মীরা। সবচেয়ে বেশি উদ্বেগ গাজা সিটিকে ঘিরে। শেখ রাদওয়ান এলাকায় একটি মসজিদ ও পানি বিশুদ্ধকরণ স্থাপনায় হামলার খবর পাওয়া গেছে। ওই এলাকার বাসিন্দাদের জোরপূর্বক সরে যাওয়ার হুমকিও দেয়া হয়েছে। হামাসের অভিযোগ, পানি ও অন্যান্য বেসামরিক অবকাঠামোতে আঘাত করে গাজার মানুষের জীবন ধারণের ভিত্তি দুর্বল করে দেয়া হচ্ছে।
এদিকে ধ্বংসস্তূপের পাশাপাশি তাঁবুতে আশ্রয় নেওয়া মানুষগুলোর জীবনও নিরাপদ নয়। বাড়িঘর ধ্বংসের পর তৈরি করা অস্থায়ী তাঁবুতেও হামলা হচ্ছে। একই সঙ্গে তীব্র হচ্ছে খাদ্য সংকট। 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি অভিযানে নিহতের সংখ্যা 73,422 ছাড়িয়েছে বলে জানানো হয়েছে। এরই মধ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও গাজায় হামলা অব্যাহত রয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিসের হিসেবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েল 4,379 বার চুক্তি লঙ্ঘন করেছে। এসব ঘটনায় 1,286 ফিলিস্তিনি নিহত এবং 4,257 জন আহত হয়েছেন। নাদিম মারজান, সময় সংবাদ। লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। দেশটির দক্ষিণাঞ্চলে গোলাবর্ষণ আর ড্রোনের আঘাতে অন্তত 2 জন নিহত হয়েছেন। হামলাগুলো এমন সময় হচ্ছে যখন ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি কাঠামোগত সমঝোতার কথা রয়েছে। এসবের পরও থামছে না উত্তেজনা। সীমান্ত জুড়ে বাড়ছে সংঘাতের শঙ্কা, অস্থির গোটা অঞ্চল। দক্ষিণ লেবাননের আইনাতা ও হাদ্দাতা এলাকায় গোলাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। লেবাননের সরকারি বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে বিনোজ্জাভাইল জেলার এসব গ্রামের উপকণ্ঠে হামলার পাশাপাশি একটি ড্রোনও বিস্ফোরিত হয়েছে। ধ্বংসস্তূপ সরানোর কাজে থাকা একটি এক্সকাভেটরের ওপর উড়ন্ত অবস্থায় ড্রোনটি বিস্ফোরিত হয়। এর আগেও দক্ষিণ লেবাননের কাফর রুম্মান এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় কয়েকজন নিহত হয়েছেন। এনএনএর তথ্য অনুযায়ী মোটরসাইকেল লক্ষ্য করে চালানো ওই হামলায় হোসেন শুক্রুন ও আহমেদ রুম্মানির মৃত্যু হয়। তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয় উদ্ধারকারী দল। হামলাগুলো এমন সময় হচ্ছে যখন ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি কাঠামোগত সমঝোতার কথা রয়েছে। 26 জুন স্বাক্ষরিত ওই সমঝোতায় লেবাননের দখল করা এলাকা থেকে ইসরায়েলি বাহিনী ধীরে ধীরে সরে যাওয়ার বিষয়টি ছিল, কিন্তু এরপরও দক্ষিণ লেবাননের নেতানিয়াহু বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। শুধু দক্ষিণ লেবানন নয়, রাজধানী বৈরুতের আকাশেও শত্রুতাপূর্ণ ড্রোন তৎপরতার খবর দিয়েছে লেবাননের জাতীয় বার্তা সংস্থা। একই সময় ইসরায়েলি বিমান হামলা হয়েছে আল মানসুরি ও আশপাশের এলাকায়। তাই যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ। লোহিত সাগরে সৌদি তেলবাহী জাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। সৌদির ইয়ানবু উপকূলে হামলার পর জাহাজের ডেকে ছড়িয়ে পড়ে আগুন। তবে সব নাবিক নিরাপদে আছেন বলে জানা গেছে। হুতিদের হামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি সৌদি সরকার। বিশ্লেষকরা বলছেন, সৌদি আরবের মতো গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তির সম্পৃক্ততা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। উত্তপ্ত মধ্যপ্রাচ্যের যেন নতুন ফ্রন্ট হয়ে উঠেছে সৌদি হুতি সংঘাত। দুই পক্ষের একের পর এক পাল্টাপাল্টি হামলার মধ্যে বিস্ফোরা ইয়েমেনের সরকারি বাহিনী। এরই জেরে লোহিত সাগরের পানি হয়ে উঠেছে সংঘাতের দ্বারপ্রান্ত। লোহিত সাগরে সৌদি আরবের তেলবাহী জাহাজে হামলার দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। তাদের সামরিক মুখপাত্রের দাবি, ইয়ানবু উপকূলের কাছে আমজান নামের জাহাজটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। হামলা জাহাজের মূল ডেকে আগুন ধরে যায় বলেও দাবি হুথিদের। তবে সৌদি আরবের জাতীয় শিপিং কোম্পানি বাহারি জানিয়েছে জাহাজের সব নাবিকই নিরাপদে আছেন এবং কেউ আহত হননি। হামলার আগে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস বা ইউকেএমটিও জানিয়েছিল সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে প্রায় 117 কিলোমিটার পশ্চিমে একটি তেলবাহী জাহাজে অজ্ঞাত একটি বস্তু আঘাত এনেছে। এতে জাহাজের প্রধান ডেকে আগুন ছড়িয়ে পড়ে। এরপর হুথিরা ওই হামলার দায় স্বীকার করে। তবে হামলার ক্ষয়ক্ষতির পূর্ণ মাত্রা এখনও স্পষ্ট নয়। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত ঘিরে গোটা অঞ্চলে যখন নতুন করে উত্তেজনা বাড়ছে, তখন লোহিত সাগরে এই হামলা গুরুত্বপূর্ণ। এর আগে ইরান হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ নিয়েও কঠোর সতর্কতা দিয়েছে। অন্যদিকে ইরান সমর্থিত হুতিদের তৎপরতায় লোহিত সাগরের বাণিজ্য পথ বারবার ঝুঁকির মুখে পড়ছে। এ কারণে জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক নৌবাণিজ্যে নতুন করে অনিশ্চয়তা তৈরি হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, হুতিদের এই হামলা মধ্যপ্রাচ্যের সংঘাত যে শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নেই তারই আরেকটি ইঙ্গিত। গুরুত্বপূর্ণ সমুদ্রপথে তেলবাহী জাহাজকে লক্ষ্যবস্তু করা হলে এর প্রভাব পড়তে পারে বৈশ্বিক জ্বালানি বাজারেও। একই সঙ্গে সৌদি আরবের মতো গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তির সম্পৃক্ততা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এখন বিশ্ববাসীর নজর হামলার জবাবে সৌদি আরব কিংবা তার মিত্ররা কি পদক্ষেপ নেয় তার দিকে। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জর্ডানে, সিরিয়া ও ইসরায়েলের শীর্ষ প্রতিনিধি দলের মধ্যে আলোচনা হয়েছে, যার মূল লক্ষ্য ছিল উত্তেজনা প্রশমন এবং একটি নিরাপত্তা চুক্তিকে এগিয়ে নেওয়া।
সিরীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, এতে সিরিয়ার পক্ষে নেতৃত্বে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি। অন্যদিকে ইসরায়েলের প্রতিনিধিত্ব করে একটি শীর্ষ প্রতিনিধি দল। সিরিয়ার ভূখণ্ডে সাম্প্রতিক ইসরায়েলি হামলা এবং সিরিয়ার দক্ষিণাঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার পর সংঘাত কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। পাশাপাশি সিরিয়া ও বৃহত্তর অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখার বিষয়টিও আলোচনায় রাখা হয়। সিরিয়ার ঐতিহাসিক শহর আলেপ্পো গৃহযুদ্ধের ক্ষত কাটিয়ে দেশটির শতাব্দী প্রাচীন ঐতিহাসিক বাজারগুলোর ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে আগের রূপে ফিরিয়ে আনতে চলছে পুনর্নির্মাণ কাজ। আবারও খুলছে দোকান, ফিরছে ব্যবসা। পাথরের খিলান, সরু গলি আর কাঠের খোদাই করা দোকান। একসময় সিল্ক রোডের অন্যতম ব্যস্ত বাণিজ্য কেন্দ্র ছিল আলেপ্পোর পুরনো বাজার। গৃহযুদ্ধে ধ্বংস হওয়া সেই বাজার এখন ধীরে ধীরে ফিরে পাচ্ছে আগের রূপ। আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক, ইউনেস্কো, সিরিয়ান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এবং দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এরই মধ্যে অর্ধেকের বেশি বাজার পুনর্নির্মাণ করা হয়েছে। পুরনো ছবি, জরিপের নকশা ও দোকান মালিকদের তথ্য ব্যবহার করে আগের নকশা অনুযায়ী সংস্কার করা হচ্ছে প্রতিটি স্থাপনা। 2011 সালে শুরু হওয়া গৃহযুদ্ধের সময় আলেপ্পো ছিল সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহরগুলোর একটি। দীর্ঘ 4 বছরের সংঘাতে ঐতিহাসিক বাজারের বড় অংশ ধ্বংস হয়ে যায়। 2016 সালের শেষ দিকে সরকারি বাহিনী শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পর শুরু হয় পুনর্গঠনের কাজ। সংস্কার শেষ হওয়া অংশে ফিরতে শুরু করেছেন দোকান মালিকরা। 13 বছর পর নিজের দোকানে ফিরে আসা এক ব্যবসায়ী বলেন, ছোট ছোট এসব দোকানই বহু পরিবারের জীবিকার প্রধান উৎস। আলহামদুলিল্লাহ, আবার কাজ শুরু করেছি। পুরনো বাজারের অন্য দোকান মালিকেরাও ধীরে ধীরে ফিরে আসবেন। তারা তাদের দোকান পুনর্গঠন করবেন, আবার দায়িত্ব নেবেন এবং নিজ নিজ পেশায় ফিরবেন। দোকানগুলো ছোট হলেও এমন একটি দোকানের আয়ে 3 থেকে 4টি পরিবারের জীবিকা নির্ভরশীল। শুধু একটি বাজার নয়, আলেপ্পোর এই ঐতিহাসিক স্থাপনা সিরিয়ার সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। পুনর্নির্মাণের মাধ্যমে সেই হারিয়ে যাওয়া ইতিহাস ও প্রাণচাঞ্চল্য আবারও ফিরিয়ে আনার আশা সংশ্লিষ্টদের। ফারদিন মাজহার, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের H-1B ভিসার ফি $1 লাখ বেশি করার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের। নতুন প্রস্তাবে ফি দাঁড়াতে পারে $1,03,265। পাশাপাশি বিদেশি শিক্ষার্থী ও চাকরি হারানো H-1B কর্মীদের জন্য কঠোর হচ্ছে নিয়ম। সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে ভারতীয়দের ওপর, কারণ দেশটির গণমাধ্যম NDTV বলছে এই ভিসার সুবিধাভোগীদের 70% বেশি ভারতীয়। দিনে দিনে আরো কঠোর হচ্ছে মার্কিন ভিসা নীতি। এরই ধারাবাহিকতা এবার দক্ষ বিদেশি কর্মীদের জন্য H-1B ভিসার ফি $1 লাখ বেশি করার প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন ফেডারেল রেজিস্টারের তথ্য অনুযায়ী নতুন ফি হতে পারে $1,03,265। অথচ আগে এই ভিসার বিভিন্ন ফি ছিল সাধারণত $2,000 থেকে $5,000 মধ্যে। যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো বিশেষায়িত দক্ষতার বিদেশি কর্মী নিয়োগে এই ভিসা ব্যবহার করে। বছরে 65,000 সাধারণ এবং উচ্চতর ডিগ্রিধারীদের জন্য আরও 20,000 ভিসা দেয়া হয়। তবে নতুন ফি সবার জন্য প্রযোজ্য হবে না। যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসায় থাকা বিদেশিদের নতুন H-1B ভিসা এবং বর্তমান ভিসা নবায়নের ক্ষেত্রে এই ফি থাকবে না। এদিকে গত বছর একই ধরনের $1 লাখ ফি আরোপ করেছিল ট্রাম্প প্রশাসন। তবে চলতি বছরের জুনে একটি মার্কিন আদালত সেটিকে অবৈধ ঘোষণা করে। প্রশাসন সেই রায়ের বিরুদ্ধে আপিল করেছে। ব্যবসায়ী সংগঠন, কয়েকটি অঙ্গরাজ্য, শ্রমিক সংগঠন ও নিয়োগদাতাদের জোটও এই ফি নিয়ে আইনি চ্যালেঞ্জ জানিয়েছে। এর পাশাপাশি বিদেশি শিক্ষার্থীদের পড়াশোনা শেষে যুক্তরাষ্ট্রে কাজে সুযোগ দেওয়ার কর্মসূচিতেও বড় অঙ্কের ফি বসানোর উদ্যোগ রয়েছে। অভিবাসন বিষয়ক প্রতিষ্ঠান ফ্র্যাগোমেনের তথ্য অনুযায়ী কিছু আবেদনের ক্ষেত্রে $1 লাখ পর্যন্ত ফি প্রস্তাব করতে পারে মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ। নিয়মটি চূড়ান্ত হলে চাকরি শেষ হওয়ার পর দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে কর্মী ও তাদের নির্ভরশীলদের। এরই মধ্যে H-1B ভিসার নিবন্ধন কমেছে। গত বছর প্রায় 3,44,000 নিবন্ধন হয়, যা 2024 সালের তুলনায় 25% কম এবং 2023 সালের প্রায় 7,94,000 নিবন্ধনের অর্ধেকেরও কম। নতুন প্রস্তাব চূড়ান্ত হলে বিদেশি কর্মী নিয়োগের ব্যয় আরও বাড়বে, আর এর বড় প্রভাব পড়তে পারে ভারতীয়দের ওপর। NDTVর প্রতিবেদনে বলা হয়, H-1B ভিসার সুবিধাভোগীদের 70% বেশি ভারতীয়। নাদিম মারজান, সময় সংবাদ।
ভারতের মোদী সরকারের দেয়া প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় আগামী ৫ সেপ্টেম্বর দিল্লিতে যুব সমাবেশের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি। এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, ইন্ডিয়া গেট থেকে মিছিল শুরু হয়ে নয়াদিল্লির পুলিশ সদর দফতরের দিকে যাবে। এতে শিক্ষার্থী ও বিভিন্ন যুব সংগঠনও যোগ দেবে বলে জানায় সিজেপি। পাশাপাশি যুব সমাজকে দেয়া মোদী সরকারের সব কথা বাস্তবায়ন না করায় তীব্র নিন্দা জানায় সংগঠনটি। গত মাসে ভারতের যন্তর মন্তরের আন্দোলন শেষ হলেও থামছে না ককরোচ জনতা পার্টি। নিট কেলেঙ্কারির দায়ে ১ মাসব্যাপী বিক্ষোভের পর তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতে বাধ্য হন। এরপর আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও নিট কেলেঙ্কারিতে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা সহ বেশ কিছু প্রতিশ্রুতি দেয় মোদী সরকার। তবে শান্তিপূর্ণ আন্দোলন শেষ করতে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে তা বাস্তবায়ন না হওয়ায় ৫ সেপ্টেম্বর দিল্লিতে বড় যুব সমাবেশের ঘোষণা দিয়েছে সিজেপি। এক বিবৃতিতে সংগঠনটি হুঁশিয়ারি দিয়ে জানায়, প্রতিশ্রুতি পূরণে কোনো ধরনের গড়িমসি মেনে নেওয়া হবে না। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় দেশবাসী ও যুব সমাজকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে ককরোচ জনতা পার্টি। এরই মধ্যেই গত ১৫ আগস্ট স্বাধীনতা দিবস থেকে স্কুল ঠিক করো কর্মসূচি শুরু করেছে সিজেপি। স্কুলগুলোর পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার পিম্পরি গ্রামে এই কর্মসূচির ঘোষণা দেন দলের নেতা অভিজিৎ দীপকে। পরে স্কুলে অনুমতি ছাড়া প্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। সব মিলিয়ে কেন্দ্রের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও শিক্ষা খাতের সংস্কারের দাবিতে নতুন করে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে সিজেপি। শিউলি রোসা, সময় সংবাদ। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে গুরুত্বপূর্ণ অবকাঠামো মেরামত বা নিরাপদ করতে ব্যর্থ হলে তার সাময়িক নিয়ন্ত্রণ নিতে পারবে রাশিয়ার সরকার। জ্বালানি, বিদ্যুৎ, শিল্প, যোগাযোগ, পরিবহন ও লজিস্টিক্স স্থাপনা এর আওতায় থাকবে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের পাশে আরও শক্তভাবে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ব্রিটেন ও ফ্রান্স। জেলেনস্কি চেয়েছেন অন্তত ৩০০টি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর। অন্যদিকে কৃষ্ণ সাগরের শস্যবাহী জাহাজে হামলা বন্ধে রাশিয়াকে প্রস্তাব দিয়েছে ইউক্রেন। Вот еще один залетает на наш склад. রাশিয়ার জ্বালানি ও সরবরাহ ব্যবস্থায় হামলা বাড়িয়েছে ইউক্রেন। তেল শোধনাগার, বিদ্যুৎ স্থাপনা থেকে শুরু করে বড় বড় লজিস্টিক্স কেন্দ্র সবই এখন কিয়েভের ড্রোনের লক্ষ্য। ৩ দিনে রাশিয়ার অনলাইন বিক্রেতা ওজনের ৬টি লজিস্টিক্স কেন্দ্রে হামলা হয়েছে। এর আগে ওয়াইল্ড বেরিজের অন্তত ২ ডজন গুদামেও আঘাত হানে ইউক্রেনীয় ড্রোন। তেল শোধনাগারের গুরুত্বপূর্ণ অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় মেরামতে ২ সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে বলে জানা গেছে। কয়েকটি অঞ্চলে দেখা দিয়েছে জ্বালানি সংকটও। পাল্টা হামলায় ইউক্রেনের শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতেও আঘাত হানছে রাশিয়া। এক রাতেই ১২৭টি ড্রোন ছোড়ার দাবি করেছে কিয়েভ। এর মধ্যে ৯৭টি ধ্বংসের কথা জানিয়েছে তারা। তবে বেশ কিছু ড্রোন বিভিন্ন স্থানে আঘাত হানে। ক্ষতিগ্রস্ত হয় আবাসিক, কৃষি ও বিদ্যুৎ স্থাপনা। অন্যদিকে পূর্ব ইউক্রেনের স্লোভিয়ান্স্কের দিকে স্থল অভিযানও জোরদার করেছে রুশ বাহিনী। পাল্টাপাল্টি হামলার মধ্যেই রাশিয়ার গুরুত্বপূর্ণ স্থাপনা নিয়ে কঠোর সিদ্ধান্ত নিয়েছেন ভ্লাদিমির পুতিন। নতুন আদেশ অনুযায়ী হামলার পর গুরুত্বপূর্ণ অবকাঠামো দ্রুত মেরামত বা নিরাপদ করতে ব্যর্থ হলে তার সাময়িক নিয়ন্ত্রণ নিতে পারবে রাশিয়া। জ্বালানি, বিদ্যুৎ, শিল্প, যোগাযোগ, পরিবহন ও লজিস্টিক্স স্থাপনা এর আওতায় থাকবে। মস্কো বলছে এটি জাতীয়করণ নয়, তবে ক্রেমলিন জানায় পশ্চিমা সহায়তায় ইউক্রেনের দূরপাল্লার হামলা বাড়লে রাশিয়াও সম্ভাব্য ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রগুলো লক্ষ্য করবে। অন্যদিকে ইউক্রেনের পাশে আরও শক্তভাবে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ব্রিটেন ও ফ্রান্স। ইউক্রেনের স্বাধীনতার ৩৫ বছর পূর্তিতে কিয়েভে বৈঠকে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম মিত্রদের নিজেদের মজুদ থেকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দেওয়ার আহ্বান জানান। জেলেনস্কি চেয়েছেন অন্তত ৩০০টি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর। ব্রিটেন ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। তীব্র বিরোধিতা করে ক্রেমলিন বলেছে এতে যুদ্ধের মাত্রা আরও বাড়বে। সামরিক চাপের পাশাপাশি কূটনৈতিক পথও খোলা রাখার চেষ্টা করছে কিয়েভ। কৃষ্ণ সাগরের শস্যবাহী জাহাজে হামলা বন্ধে রাশিয়াকে প্রস্তাব দিয়েছে ইউক্রেন। তবে মস্কো এর সঙ্গে রুশ জ্বালানি অবকাঠামোয় ইউক্রেনের হামলা বন্ধের শর্ত জুড়ে দিয়েছে। জেলেনস্কির দাবি, যে কোনো সমঝোতায় দুই পক্ষকেই একে অপরের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে হবে। একই সময় ব্রিটেন, ফ্রান্সের সঙ্গে ইউক্রেনের সামরিক ও প্রযুক্তি সহযোগিতা বাড়ছে। এআই ভিত্তিক প্রতিরক্ষা প্রযুক্তি থেকে শুরু করে নিজস্ব ক্ষেপণাস্ত্র উৎপাদনের সক্ষমতা তৈরির উদ্যোগও চলছে। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে একটি রেস্তোরাঁয় গুলিতে ইউসুফ রাজু নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার বাড়ি নোয়াখালী বলে জানা গেছে। এ ঘটনায় রাসেল নামে আহত হয়েছেন আরেক বাংলাদেশি। হামলাকারীকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
স্থানীয় সময় রোববার রাতে ব্রুকলিনের আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা নামের রেস্তোরাঁয় বন্দুক হামলার ঘটনা ঘটে। মাথায় গুলিবিদ্ধ হন ইউসুফ রাজু নামের এক বাংলাদেশি। পায়ে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয় আরও একজনকে। পরে দুজনকে হাসপাতালে নেওয়া হলে ইউসুফকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। আহত রাসেলের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। পুলিশ জানায়, এক বন্দুকধারী রেস্তোরাঁটিতে প্রবেশ করে অতর্কিত গুলি চালালে হতাহতের ঘটনা ঘটে। কী কারণে গুলি চালানো হয়েছে তা এখনও জানা যায়নি। ঘটনার পর থেকে হামলাকারীকে ধরতে অভিযান চালাচ্ছে নিউ ইয়র্ক পুলিশ। একই সঙ্গে হামলার কারণ এবং বন্দুকধারীর পরিচয় জানতে তদন্ত চলছে। নিহত ইউসুফ রাজুর বাড়ি নোয়াখালী বলে জানা গেছে। এই ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এর আগে ব্রুকলিনে স্থানীয় সময় শুক্রবার রাত 9:55 দিকে ইস্ট নিউ ইয়র্কের নাইচার পিঙ্ক হাউসের বাইরে 27 বছর বয়সী এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। শাফিনা সুলতানা, সময় সংবাদ। নেদারল্যান্ডসে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় জার্মানির উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী সহ অন্তত 16 জন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার ভোরে দেশটির পূর্বাঞ্চলে পণ্যবাহী ভ্যানের সঙ্গে সংঘর্ষের পর দুমড়ে মুচড়ে যায় বাসটি। দুর্ঘটনার পর আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে 8 জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। দুর্ঘটনার পর মহাসড়কের দুই দিকের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। কারণ খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ। ইগলস অফ সিভিলাইজেশন 2026 যৌথ সামরিক প্রশিক্ষণের অংশ হিসেবে শুরু হয়েছে চীন ও মিশরের বিমান বাহিনীর মহড়া। বিভিন্ন ধরনের যুদ্ধবিমান নিয়ে মুখোমুখি আকাশ যুদ্ধের মহড়া চালান দুই দেশের পাইলটরা। বাস্তব যুদ্ধ পরিস্থিতির আদলে প্রশিক্ষণে প্রদর্শিত হয় কৌশলগত দক্ষতা ও পারস্পরিক সমন্বয়। ফ্লাইট শুরুর আগে নিজ নিজ যুদ্ধবিমানের সক্ষমতা নিয়ে ব্রিফিং করেন চীনা ও মিশরীয় পাইলটরা। আলোচনা হয় উড্ডয়ন, অবতরণ পদ্ধতি, আকাশযানে। দুই দেশের বিমান বাহিনীর মধ্যে এটি দ্বিতীয় যৌথ প্রশিক্ষণ। পারস্পরিক আস্থা ও সামরিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখাই এই মহড়ার লক্ষ্য। ভারতের রাজধানী নয়াদিল্লিতে টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। নগরীর বিভিন্ন সড়ক, আন্ডারপাস ও বাণিজ্যিক এলাকা তলিয়ে গেছে পানিতে। জলাবদ্ধতায় আটকে পড়েছে যানবাহন। পানির মধ্যে দিয়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে শিক্ষার্থীদের। ভারী বৃষ্টির সতর্কতায় অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দফতর। পাশাপাশি পুরো শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। টানা বৃষ্টিতে পানিবাহিত রোগের প্রকোপ বাড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। ভারতের বিহারে গঙ্গার পানি বাড়তে থাকায় ফারাক্কা ব্যারাজের সব গেট খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। রোববার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ফোনে এই অনুরোধ জানান তিনি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বিষয়টি নিজে প্রকাশ করেন বিহারের মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারীকে ফোন করে বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করার কথা জানান তিনি। জবাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। বিহারের মুখ্যমন্ত্রীর দাবি, ফারাক্কার সব গেট খুলে দিলে নদীর প্রবাহ সহজতর হবে এবং এটি বিহারের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করবে। সরকারি তথ্য অনুযায়ী এই বছর রাজ্যে স্বাভাবিকের চেয়ে 30% কম বৃষ্টিপাত হওয়া সত্ত্বেও পাটনা ও বক্সার সহ বিহারের কিছু অংশে গঙ্গার পানি বিপদসীমা অতিক্রম করেছে। নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের নেভাডার ভয়াবহ দাবানল। এরই মধ্যে আগুন গ্রাস করেছে 15,000 একরের বেশি এলাকা। প্রায় 90,000 বাসিন্দাকে এলাকা ছেড়ে নিরাপদ জায়গায় সরে যেতে আহ্বান জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। পরিস্থিতি মোকাবেলায় জরুরি অবস্থা জারি করে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। দাউ দাউ করে জ্বলছে বন। আগুনের লেলিহান শিখা থেকে প্রাণ বাঁচাতে ছুটছে আতঙ্কিত সবাই। তীব্র গরম, শুষ্ক আবহাওয়া আর দমকা বাতাসে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে একের পর এক দাবানল। ইউরোপ থেকে আমেরিকা সবখানেই ছড়িয়ে পড়ছে আগুন, পুড়িয়ে দিচ্ছে বিস্তীর্ণ বনভূমি ও আশপাশের জনপদ।
যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যে দাবানল ভয়াবহ রূপ নিয়েছে। শনিবার রেনো শহরের কাছে শুরু হওয়া আগুনে এরই মধ্যে পুড়ে গেছে 15,000 একরের বেশি এলাকা। প্রবল বাতাস ও শুষ্ক আবহাওয়ায় দ্রুত ছড়িয়ে পড়া আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। প্রায় 90,000 মানুষকে এলাকা ছাড়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর মধ্যে 42,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। আগুনে বেশ কয়েকটি স্থাপনা ধ্বংসের পাশাপাশি আহত হয়েছেন সেবাকর্মী সহ কয়েকজন। পরিস্থিতি মোকাবিলায় ওয়াশো কাউন্টিতে জরুরি অবস্থা জারি করে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন নেভাডার গভর্নর জো লোম্বার্ডো। আগুন নেভাতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন প্রায় 1000 দমকল কর্মী। মোতায়েন রয়েছে হেলিকপ্টারও। দাবানলের কারণে হাজারো গ্রাহকের বিদ্যুৎ বিচ্ছিন্নের পাশাপাশি বন্ধ রাখা হয়েছে গুরুত্বপূর্ণ সড়কের কিছু অংশ। দাবানলের ভয়াবহতা ছড়িয়েছে ইউরোপের বলকান অঞ্চল জুড়েও। সার্বিয়ার ডেলিব্লাতো স্যান্ডস প্রকৃতি সংরক্ষণ এলাকায় কয়েক সপ্তাহ ধরে জ্বলছে বিশাল বনাঞ্চল। আগুন নিয়ন্ত্রণে এরই মধ্যে সেখানে পৌঁছেছে রোমানিয়া, স্লোভাকিয়া, চেক প্রজাতন্ত্র ও জার্মানির দমকল কর্মী, হেলিকপ্টার ও যানবাহন। রাশিয়াও পাঠিয়েছে অগ্নি নির্বাপক বিমান। একই চিত্র উত্তর মেসিডোনিয়াতেও। রাজধানী স্কোপিয়ার দক্ষিণে দাবানলের আগুন পৌঁছে গেছে লোকালয়ের কাছে, পুড়ে গেছে বাড়িঘরও। নাসরিন রুমি, সময় সংবাদ। ভারতের একটি সরকারি স্কুলে দুপুরের খাবার খেয়ে 20 জনের বেশি শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। সোমবার ভারতের উত্তর পশ্চিমাঞ্চলীয় কোটা শহরের স্কুলটিতে দুপুরের খাবার খাওয়ার পর অনেকেই মাথা ঘোরা, বমির অভিযোগ করে। অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। 4 জনকে ভর্তি করা হয়েছে আর বাকিদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদিকে তদন্তের জন্য স্কুলেও একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন। খাবারের মান এবং ব্যবহৃত পানির ট্যাঙ্কারের পরিচ্ছন্নতা সহ স্কুল কর্তৃপক্ষের কোনো গাফিলতি আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। কঙ্গোয় ইবোলা প্রাদুর্ভাব আরও ভয়াবহ রূপ নিয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে আরও 51টি সংক্রমণ। সরকারি হিসাবে এখন পর্যন্ত 5,515 জনের সংক্রমণ নিশ্চিত হয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে 2,642 জনে। পরিস্থিতি উদ্বেগজনক করে তুলেছে মৃত্যুর হার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে জুনের শুরুতে সংক্রমিতদের মধ্যে মৃত্যুর হার প্রায় 20%। এখন তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 48%, অর্থাৎ আক্রান্ত প্রতি 2 জনের 1 জন মারা যাচ্ছেন। অন্যদিকে সংক্রমিতদের সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত বা কন্ট্যাক্ট ট্রেসিংয়ের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে সংক্রমণ নিয়ন্ত্রণের আশা কিছুটা তৈরি হলেও স্বাস্থ্যকর্মীরা বড় ঝুঁকিতে রয়েছেন। গ্রিসের ক্রিট দ্বীপে অভিবাসন প্রত্যাশীদের চাপ সামলাতে 420 জনকে লেসবোস ও সামোসে সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে দেশটির লেসবোস দ্বীপে 220 জন আর সামোসে নেওয়া হয়েছে আরও 200 জনকে। সেখানে পৌঁছানোর পর তাদের নির্ধারিত অভিবাসী কেন্দ্রে নেওয়া হয়। গ্রিসের অভিবাসন মন্ত্রণালয় জানিয়েছে, এই স্থানান্তরটি সাময়িক এবং সীমিত পরিসরে করা হচ্ছে। অভিবাসীদের পরিচয় শনাক্ত, যাচাই বাছাই ও সীমান্ত সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করতে তাদের সরানো হয়েছে বলেও জানানো হয়। একই সময়ে ক্রিট থেকে আরও অনেক অভিবাসীকে মূল ভূখণ্ডের বিভিন্ন কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। বিদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল রূপ দিতে 8 ধাপের কঠোর নিয়ম জারি করেছে মালয়েশিয়া। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবশ্যই নিবন্ধিত ও অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশ, ভারত, মিয়ানমার, পাকিস্তান এবং নেপাল থেকে কর্মী নিতে হবে। অনুমোদনবিহীন যে কোনো মাধ্যম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ও কঠোর শাস্তির যোগ্য বলে জানানো হয়েছে। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে বিস্তারিত। বিদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়াকে সুনির্দিষ্ট কাঠামোর মধ্যে আনতে কঠোর উদ্যোগ নিয়েছে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ে। স্থানীয় সময় রোববার জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়োগ প্রক্রিয়ায় প্রথম ধাপে মালিক পক্ষকে দেশের শ্রম বিভাগের ধারা 60কে মেনে মাই ফিউচার জবস পোর্টালে চাকরির শূন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। দ্বিতীয় ধাপে থাকবে ই কোটা ও সাক্ষাৎকার। তৃতীয় ধাপে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের মাধ্যমে সরকার নির্ধারিত কর বা লেভি পরিশোধ করতে হবে। লেভি পরিশোধের বিষয়টি নিশ্চিত হলে পোর্টাল থেকে মালিকপক্ষকে দেওয়া হবে শর্ত সাপেক্ষ অনুমোদনপত্র।
পঞ্চম ধাপ থেকে শুরু হবে কর্মী প্রেরণকারী দেশের প্রক্রিয়া, যেখানে মালয়েশীয় দূতাবাসে গিয়ে প্রয়োজনীয় নথিপত্র যাচাই ও সত্যায়ন সম্পন্ন করতে হবে। সপ্তম ধাপে সফল কর্মী নির্বাচন শেষে FWCMS এর মাধ্যমে আবেদন করা হবে ভিসা উইথ রেফারেন্স বা BWR। সবশেষে আইনি ছাড়পত্র পাওয়া কর্মীরা নিরাপদে মালয়েশিয়ায় পৌঁছে কর্মস্থলে যোগ দিলেই শেষ হবে পুরো প্রক্রিয়া। এদিকে কর্মী নিয়োগে মালয়েশীয় মালিকদের জন্য বিশেষ সতর্কতাও জারি করা হয়েছে। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। যুক্তরাষ্ট্রে জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়ার বার্ষিক বনভোজন ও পুনর্মিলনী উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রোববার লস অ্যাঞ্জেলেসের অদূরে নর্থ হলিউডে দিনব্যাপী এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে ছিল বিভিন্ন ধরনের খেলাধুলা, শিশু কিশোরদের অংশগ্রহণে প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা এবং পুরস্কার বিতরণ। বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় সংগঠনের সভাপতি আব্দুল মুনিম, সাধারণ সম্পাদক লাইক আহমেদ সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিআর বিজ্ঞানী ও বাংলাদেশি বংশোদ্ভূত ডক্টর ইরফান আল হুসাইনের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পূর্ণাঙ্গ ফরেনসিক অটোপসির দাবিতে লস অ্যাঞ্জেলেসে মানববন্ধন ও শোক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরিবারের সদস্য ও সহপাঠীদের অভিযোগ, মৃত্যুর 25 দিন পরও তার মারা যাওয়ার কারণ এখনও স্পষ্ট নয়। হস্তান্তর করা হয়নি ইরফানের মরদেহ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিআর বিজ্ঞানী ডক্টর ইরফান আল হুসাইনি বুয়েটের সাবেক মেধাবী শিক্ষার্থী, বাংলাদেশের গর্ব, বাবা মার আদরের সন্তান এখন যুক্তরাষ্ট্রের হিমঘরে। স্বজন ও সহপাঠীদের দাবি, মৃত্যুর 25 দিন পরও ইরফানের মৃত্যুর প্রকৃত কারণ এখনও পরিষ্কার নয়। স্থানীয় সময় রোববার বিকেলে লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া USC ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় ইরফানের স্মরণে শোক সভা। USCর বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন আয়োজিত এ কর্মসূচিতে নারী শিশু সহ প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। তাদের হাতে ছিল নানা প্ল্যাকার্ড। এ সময় উপস্থিত ছিলেন ইরফানের বাবা মা, ভাই বোন ও স্বজনরা। বিজ্ঞানী ইরফানের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। এমন একটা ছেলে ইরফান আল হুসাইনি, এত কেয়ারিং, এত সিম্পল, এত লাভেবল একটা ছেলে, তাকে আমরা হারিয়েছি। সত্য ঘটনাটা জানতে চাই এবং তারপরে যা হওয়ার সেটা তো নিয়ম মতো হবেই। ইরফানের মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও পূর্ণাঙ্গ ফরেনসিক ময়না তদন্তের দাবি জানিয়েছেন তার পরিবার, শিক্ষক ও সহপাঠীরা। এনভিডিএতে সিনিয়র সায়েন্টিস্ট হিসেবে কাজ করত। তার বস, কোয়ার্কার্স, কলিগস যারা যে কোনো প্রবলেমের সলিউশন খুঁজে পেত না, ইরফান ওয়াজ দ্য সলিউশন ফর দ্যাট প্রবলেম। আমেরিকার সব ইউনিভার্সিটির স্টুডেন্টদের বাংলাদেশি কমিউনিটির একই প্রশ্ন, আমরা জানতে চাই কি হয়েছে। সত্য যাতে বের হয়ে আসে, ইউএসএতে ল অনুযায়ী আমরা যাতে জানতে পারি। পরিবার ও সহপাঠীদের তথ্য মতে গেল 22 জুলাই ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারা কাউন্টির পাও আল্টোতে নিজ বাসা থেকে ইরফানকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে স্ট্যানফোর্ড মেডিকেল সেন্টারের ICUতে চিকিৎসাধীন অবস্থায় 30 জুলাই তার মৃত্যু হয়। 33 বছর বয়সী ইরফানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, স্বজন ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী শিক্ষার্থী ছিলেন ইরফান। পরে যুক্তরাষ্ট্রের জর্জিয়া টেক থেকে PhD ডিগ্রি অর্জন করেন তিনি। মৃত্যুর আগে বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিআই সিনিয়র ডেটা সায়েন্টিস্ট হিসেবে কর্মরত ছিলেন ইরফান আল হুসাইনি। ইরফানের শোকসভায় ইরফানের মরদেহ বাংলাদেশে নিয়ে দাফন করার ইচ্ছা প্রকাশ করেছেন তার পরিবারের সদস্যরা। লস্কর আল মামুন, সময় সংবাদ, USC, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইরানের ওপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের। সব ধরনের আয়ের উৎস বন্ধ করে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করাই লক্ষ্য। অর্থনৈতিক সন্ত্রাস বলছে তেহরান। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় নিহত 2। লোহিত সাগরে সৌদি তেলবাহী জাহাজে হামলার দাবি হুথির। ডেকে আগুন, সব নাবিক নিরাপদ বলছে রিয়াদ।
এবং দক্ষ বিদেশি কর্মীদের H-1B ভিসা ফি বাড়িয়ে $1,00,000 করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। চাপে ভারতীয়রা, বিপাকে পড়তে পারেন বিদেশি শিক্ষার্থী ও চাকরি হারানো কর্মীরাও। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।